ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলোর সংশয়, পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও। বিএনপির সঙ্গে জোট করলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি, শেষ দিনে প্যানেল ঘোষণা ছাত্রদলের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের। দেশের ৯৮% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা, বেশিরভাগই ঢাকার, তথ্য আইসিডিডিআরবির। বিপর্যয় ঠেকাতে সীসা নির্ভর শিল্প কলকারখানা জনবহুল এলাকায় না রাখার পরামর্শ। সিলেটের পাথর লুটে ১৩৭ জনকে অভিযুক্ত করে তদন্ত কমিটির প্রতিবেদন। চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত শাহ আরেফিন টিলাও, প্রশাসনকে ম্যানেজ করে কোটিপতি অনেকেই। এবং গ্রামের পর গ্রাম তলিয়ে পানিতে, জলবদ্ধতার কবলে ভবদহ অঞ্চলের ১.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাহত পাঠদান। খুলনায় প্রাথমিক স্কুলে তীব্র শিক্ষক সংকট। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আরিফ। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। এখনও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়নি মন্তব্য করে নেতারা বলছেন, জনগণের ওপর অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে জবরদস্তি হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও মত তাদের। ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন নেতারা, পরে সংবাদ সম্মেলন করেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয়েছিল, এখনও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়নি মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের মতামত না নিয়েই অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। পিআর নিয়ে জবরদস্তি হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও মত তার। জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই, জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন নজরুল ইসলাম খান। ৩১ আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা, ১ সেপ্টেম্বর বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। ২রা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং ৩রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। নির্বাচন ও সার্বিক পরিস্থিতিতে কোনো পক্ষ কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা নিয়েও প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। কোনোটা তৈরি করা হয়, কোনোটা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বিএনপির সঙ্গে জামায়াতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখতে গিয়ে হাসপাতালে সাংবাদিকদের কথা বলেন তিনি। বিএনপি এবং জামাত ইসলামী দীর্ঘ ৩০ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটা যেন অত্যন্ত সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকে, একটি হাসি খুশির ভিতরে যেন একটা নির্বাচন হতে পারে।
সময় ঘোষণা হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সংশয়ে বামপন্থী দলগুলোর। যদিও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই তারা, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। তবে নির্বাচনকে কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা জোট করছে না। মাঠের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বাম নেতারা। সানবির উপলের রিপোর্ট। কবে হবে নির্বাচন, এই প্রশ্নের উত্তরের খোঁজে নানা জল্পনা কল্পনা জনমনে। নগর থেকে গ্রাম, রাজনীতির মাঠ থেকে প্রান্তিক চায়ের দোকান, সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণায়। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দিন তারিখ ঘোষণা না হলেও স্থবিরতা কাটিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ঘোষণার পর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ও নির্বাচন পদ্ধতি নিয়ে মতের বিভাজন দেখা যায় রাজনৈতিক দলের মধ্যে। বামপন্থী দলের নেতাদের মধ্যেও সংশয়, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছবে নাকি পরের স্টেশনেই থমকে দাঁড়াবে নির্বাচনী ট্রেন। নির্বাচনী ট্রেন যদি মনে হয় যে কমলাপুর থেকে ছাড়লো, এখন এটা তেজগাঁ পর্যন্ত যে থামবে কিনা, অথবা এয়ারপোর্ট স্টেশনে যে হল করবে কিনা, অথবা মাঝখানে ট্রেনের উপরে দেখা যাবে যে কেউ আবার একটা ব্যারিকেড তৈরি করছে কিনা, সেই সম্ভাবনাকে আমি পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না, কারণ আমাদের এখনো বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। এই নির্বাচনকে বিঘ্নিত করার প্রচেষ্টা নানা গ্রুপ কিন্তু সবসময়ের জন্য করবে। সেইটা যাতে তারা করে সফল না হতে পারে, আমরা যত সময় নির্বাচন করে গণতন্ত্রের পথে হাঁটতে পারি, সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। তবে এরই মধ্যে ফেব্রুয়ারির সামনে রেখেই নির্বাচন নিয়ে ভাবছে বাম দলগুলো। বিএনপির সঙ্গে থাকা বাম দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে। একক দলগুলো নিজেদের মধ্যে আসন ও প্রার্থী নিয়ে হিসেব কষছে। তবে নির্বাচন কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা কোনো জোট করছে না। গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা আবার একটু আলোচনা করব, মঞ্চগতভাবে নির্বাচনের ব্যাপারে কোনো বোঝাপড়া তৈরি করতে পারি কিনা। এরপরে বিএনপির সাথে যাদের সাথে আমরা যুগপথে ছিলাম, তাদের সাথে আমাদের কোনো নির্বাচনী বোঝাপড়ার সমঝোতা হবে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সে আলোচনাগুলো এখনো হয়নি। আমরা নির্বাচনে আমাদের পার্টি প্রস্তুতি নিচ্ছি, আমাদের যে জোট তাদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছি, এবং এর বাইরেও যে বিভিন্ন বাম প্রগতিশীল আরও দল আছে যারা মুক্তিযুদ্ধকে ওন করে, 90-কে ওন করে, 24-কে ওন করে, এই ধরনের শক্তিকে আমরা সমাবেশ ঘটানোর চেষ্টা করছি। 2-1 মাস পরেই মাঠের পরিস্থিতি দেখে নির্বাচন নিয়ে অনেক কিছুই খোলাসা হয়ে যাবে বলে মনে করেন বাম দলের নেতারা। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। 24টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে জাতীয় সংসদের রোড ম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই প্রকাশ হবে, আর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে আগামী 10 সেপ্টেম্বর। এদিকে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন, এমন বিধান রেখে পরিপত্র জারি করেছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের আওতায় আনতে সবার সম্মতিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। তবে বেশিরভাগ প্রবাসী নানা উপায়ে বিদেশ যাওয়ায় যথাযথ কাগজপত্র সহ পাসপোর্ট না থাকায় অনেকে ভোটার হতে অনাগ্রহ প্রকাশ করছেন। বেশি সংখ্যক প্রবাসীকে ভোটের আওতায় আনতে এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা দূর করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগ করতে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার করার সুযোগ দিয়ে বুধবার পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। আগামী 10 সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। ইসির অনুমোদন পেলেই প্রকাশ করা হবে। এদিকে বুধবার বিকেল 4টায় সিইসির সঙ্গে বৈঠক করতে ইসিতে আসে আমার বাংলাদেশ পার্টির 5 সদস্যের প্রতিনিধি দল। 2.25 ঘন্টার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনারকে 9 দফা প্রস্তাবনা দিয়ে দলের চেয়ারম্যান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। 9 দফা আমাদের প্রস্তাবনা ওনাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি। আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আর্মি, তারপর আনসার যারা আছেন, আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন। পুলিশ এবং সেনাবাহিনীর কার্যকারিতা কমে যাচ্ছে বলেও অভিযোগ করে দলটি। জাগ্রত হয়েছে।
কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভারতের নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রে বসে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পলাতক আসামিরা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে আসছে। এতে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কার্যক্রমকে সমর্থন না দিয়ে অবিলম্বে আওয়ামী লীগের অফিস বন্ধ করতে ভারত সরকারকে অনুরোধ করছে বাংলাদেশ। বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুড়িতে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মনোনয়নপত্র জমার শেষ দিনে আবিদ হামিমকে ভিপিজিএস মনোনীত করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। তাদের এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এদিকে প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে সমর্থন দিয়েছে ছাত্রদল সহ 5টি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। বুধবার সকাল থেকেই স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ সহ নানা প্রতিশ্রুতি তাদের। এদিন দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস ও তানভীর আল হাদিমায়েতকে এজিএস প্রার্থী করে 27 সদস্যের প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সমর্থন দেয় সানজিদা আক্তার তন্নিকে। পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয় পুরো প্যানেল। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। মনোনয়ন ফরম জমা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ প্যানেল। ছাত্রদলের জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত জিএস প্রার্থী। একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ সহ অপরাজয় 71 ও অদম্য 24 নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ। এছাড়া স্বতন্ত্র প্যানেলের ওমামা ফাতেমা সহ বেশ কয়েকজন পরিচিত মুখও মনোনয়ন ফরম জমা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানানবিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি। এখনও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, ডাকসু নির্বাচনে কোনো ছাত্র সংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না। ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, কিন্তু ডাকসুতে যখন তারা আসতেছে তারা এক একজন বৈধ ছাত্রছাত্রী তারা ইলেকশন করবে। এদিকে জামাল উদ্দিন খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণা উপলক্ষে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ধোঁয়াশা কাটল। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রাকসুর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানান, আগামী 24, 25 ও 26 আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ভোট। দীর্ঘ 36 বছর পর তফসিল ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের।
তফসিল অনুযায়ী বুধবার সকাল থেকে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরুর কথা, কিন্তু তা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া নোটিশে উল্লেখ করা হয় অনিবার্য কারণবশত বন্ধ থাকবে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এমন সিদ্ধান্তে রাকসু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। তবে বিকেলে রাকসুর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বৈঠক শেষে জানান আগামী 24, 25 ও 26 আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ভোট। মানুষের মনে সন্দেহ অথবা ভিন্ন কিছু মানুষ ভাবতে পারে এমন কোনো পরিস্থিতি তৈরি হলে সেটা নির্বাচন কমিশন দৃঢ়ভাবে লজিস্টিক সাপোর্ট রয়েছে এবং নির্বাচন কমিশন সেভাবে তৎপর রয়েছে। নির্ধারিত সময়ে রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচন করার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনগুলো। ছাত্রদল অবশ্যই রাকসু নির্বাচন করবে, সকল নির্বাচনে অংশগ্রহণ করবে, উৎসবমুখর হবে। অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতামূলক একটা সফল রাকসু আমরা আশা করি আর কি। সেপ্টেম্বর যে রাকসু হওয়ার কথা, আমরা চাই সেই টাইমের মধ্যে ওনারা যেন রাকসুটা কার্যকর করতে পারে। এ পর্যন্ত মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ নির্বাচন হয়েছে 1989 সালে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় আরও থাকছে। খুলনা সাতক্ষীরা বাগেরহাট ফের বেড়িবাঁধে ভাঙন। প্লাবনের উচ্চ ঝুঁকিতে 50 কিলোমিটার অংশ স্থায়ী বাঁধ নির্মাণে এলাকাবাসীর বিক্ষোভ, গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। জুলাই আন্দোলনে আহত হয়ে নিউরোসায়েন্সে ভর্তি 167 জনের বেশিরভাগেরই মাথার খুলি ছিল না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় হাসপাতালটির সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান এমন সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। 2-1 সপ্তাহের মধ্যেই রাজসাক্ষী সাবেক আইজিপির সাক্ষ্য গ্রহণ হবে বলেও জানানো হয়েছে। এদিকে এসআই সাজ্জাদের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে চেম্বার আদালত। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ। বুধবার সকালে 13তম ব্যক্তি হিসাবে শুরুতেই সাক্ষ্য দেন নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। পরে ব্রিফিংয়ে প্রসিকিউশন জানায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে জুলাই আন্দোলনে আহত হয়ে ভর্তি হওয়া 167 জনের বেশিরভাগের মাথার খুলি ছিল না বলে সাক্ষ্য দিয়েছেন ডাক্তার মাহফুজ। গোয়েন্দারা চিকিৎসায় বাধা ও আন্দোলনে আহতদের ছাড়পত্র দিতে নিষেধ করেন বলেও জবানবন্দিতে উঠে এসেছে। যেই 167 জনের অধিকাংশের মাথার খুলি উড়ে গেছিল, সকলের না। কারো বুকে লেগেছে, কারো গলায় লেগেছে, কারো মুখে লেগেছে। বহু রুগী আসছে। এখন রুগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রুগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বলেছেন, আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-1 সপ্তাহের মধ্যেই আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপির সাক্ষ্য গ্রহণ করবেও বলে জানান প্রসিকিউটর। সামনে 2-1 সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই। এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল, যেমন গতকাল আমরা বিশেষ কারণে ডিফেন্স লয়ারের অসুবিধার কারণে কোর্টটা করতে পারিনি, এটা হতে পারে। তামাক নিয়ে সচেতনতা তৈরি করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি নারী ও শিশুরা যেন অসংক্রমণ রোগের চিকিৎসা অগ্রাধিকার ভিত্তিতে পায় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেন। স্বাস্থ্য সচেতনতাকে সামাজিক আন্দোলনের রূপ দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ঘোষণাপত্র তুলে দেন। পরে প্রধান উপদেষ্টা সবাইকে ঘোষণাপত্র বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। সুশীল সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক জাতীয় উন্নয়ন স্বাক্ষরিত ঘোষণাপত্র। তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। শিশু, কিশোর, নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায়। নাগরিক সমাজ ও যুবশক্তি যেন সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বড় হাতিয়ার।
তাই স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে। এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। দেশের ৯৮% শিশুর রক্তে বিলেছে সীসার উপস্থিতি। এই শিশুদের বেশিরভাগের বসবাসেই রাজধানী ঢাকায়। সম্প্রতি আইসিডিডিআরবির এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। শিশু স্বাস্থ্যর এমন ভয়ানক বিপর্যয় ঠেকাতে সীসা নির্ভর শিল্প কারখানা জনবহুল এলাকা থেকে সরিয়ে নেয়ার পরামর্শ গবেষকদের। বাইবুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। নবজাতক জানে না তার জন্য পৃথিবীতে নেই শতভাগ বিশুদ্ধ বাতাস। তার উপর শিশুর জন্ম যদি হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়, তবে সেই শিশুর অভিভাবকের জন্য ভয়াবহ তথ্য হলো ঢাকায় বিষাক্ত বাতাসের মাত্রা অনেক বেশি। বিশ্বজুড়ে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। ঢাকায় বিষাক্ত ভারী ধাতু সীসার অস্তিত্ব পাওয়া যাচ্ছে মাত্রাতিরিক্ত পরিমাণে। সম্প্রতি আইসিডিডিআরবি ৫০০ শিশুর উপর ২ বছর ধরে গবেষণা চালায়। এদের মধ্যে ৯৮% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পায় সংস্থাটি। যদিও রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই, তবে শিশুদের প্রতি লিটার রক্তে ৩৫ মাইক্রোগ্রামের বেশি সীসার উপস্থিতি উদ্বেগজনক বলে মনে করে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। আইসিডিডিআরবি বলছে, গবেষণার আওতায় নেওয়া ওই ৫০০ শিশুর মধ্যে ৫০% শিশুর রক্তে এই বিষাক্ত ধাতুর পরিমাণ প্রতি লিটারে অন্তত ৬৭ মাইক্রোগ্রাম, যা ক্রমেই শিশুর মস্তিষ্কের বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। আমরা দেখতে পাই যে এই বাচ্চাদের প্রত্যেকের শরীরেই আসলে অনেক বেশি সীসা আছে এবং ৯৮% শিশুর মধ্যেই আমরা মাত্রাতিরিক্ত সীসা পাই। ছোট কারখানাগুলো অনেক সময় দেখা যায় একটা রুমের ভেতরে কাজ হচ্ছে। এরকম জায়গাগুলোর আশেপাশে আসলে মাটিতে প্রচুর পরিমাণে সীসা আছে। উত্তরের চেয়ে ঢাকার দক্ষিণে বাচ্চাদের মধ্যে সীসাটা আসলে অনেক বেশি পাওয়া গেছে। এই গবেষণায় আরও দেখা গেছে, সীসা নির্ভর শিল্প স্থাপনার ১ কিলোমিটারের মধ্যে যেসব শিশুর বসবাস, তার চেয়ে ৫ কিলোমিটারের বেশি দূরত্বে বসবাসকারী শিশুরা তুলনামূলক কম ঝুঁকিতে থাকে। তাই এই বিপদ থেকে বাঁচতে সীসা নির্ভর শিল্প স্থাপনা কারখানাসমূহ লোকালয় থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ গবেষকদের। ট্রানজিশন টু নিউ টেকনোলজি আমরা বলছি, যেমন হচ্ছে যে আমরা এখন লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলছি, আবার নিকেল জিঙ্ক ব্যাটারির কথাও শোনা যাচ্ছে। তো আমরা যদি এই সীসার ক্ষতিকর থেকে পরিত্রাণ পেতে চাই, আমাদের নিউ টেকনোলজিতে যেতে হবে, সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। সীসার মতো অদৃশ্য নীরব ঘাতক সকল বয়সী মানুষের জন্যই ক্ষতিকর হলেও শিশুর জন্মের পরবর্তী ১০০০ দিনের মধ্যে এর অস্তিত্ব বেশি ঝুঁকিপূর্ণ, যে কারণে অদূর ভবিষ্যতে বহুবিধ সমস্যা নিয়ে বেড়ে উঠতে পারে শিশুরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস। কিডস হার্ট ফাউন্ডেশনের আয়োজনে এই কংগ্রেসে দেশি বিদেশি শিশু হৃদরোগ বিশেষজ্ঞরা অংশ নেন। প্রথম দিন ঢাকার রিজেন্সি হোটেল এবং দ্বিতীয় দিনে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অনুষ্ঠিত হয় পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস। এ সময় শিশুদের হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা ব্যক্ত করেন কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা। এছাড়া বক্তারা বলেন, জেলা পর্যায়ে হাসপাতালে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালু করতে হবে। বর্তমানে শুধু ঢাকার কয়েকটি হাসপাতালে এই বিশেষায়িত সুবিধা আছে, যা দেশের অন্য অঞ্চলের শিশুদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তারা। দুদিনব্যাপী এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। দীর্ঘ ১৫ বছর ধরে খুলনায় স্বাস্থ্য সহকারী পদে নতুন নিয়োগ না হওয়ায় সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় জনবলের অর্ধেকের কম কর্মী দিয়ে চলছে গ্রামীণ স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে টিকাদান কর্মসূচি, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা এবং পুষ্টি বিষয়ক পরামর্শের মতো মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। আব্দুল হালিমের ছবিতে
বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত মোহাম্মদ আব্দুল হাই। জনবল সংকটে সপ্তাহে 2 দিন পার্শ্ববর্তী জলমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডেও তাকে সেবা দিতে হচ্ছে। 4 জনের কাজ আমি একা করি। 2 দিন প্রোগ্রাম আর 2 দিন হইলে তুই আমার স্বাস্থ্য শিক্ষা, আর 2 দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে জলমা 3-এ আমার ইপিআই করতে হয়। শুধু তিনি একা নন, তার মতো 182 জন স্বাস্থ্য সহকারী সামলাচ্ছেন খুলনার 9টি উপজেলার 390টি পদের চাপ। এতে হিমশিম অবস্থা তাদের, এমনকি ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। একজনে খাতাপত্র লিখি আর একজন টিকা দিই। এখন এই টিকার ফাঁকে, এই কাজের ফাঁকে আমরা কিভাবে তাদের স্বাস্থ্যসেবা দিব? আমাদের এই এত জনবহুল এলাকায় এত শিশু নিয়ে আমরা এই 2 জনের কাজ করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সবশেষ 2010 সালে খুলনায় স্বাস্থ্য সহকারী পদে 70 জনকে নিয়োগ দেওয়া হয়। এরপর অনেকের মৃত্যু ও অবসরজনিত কারণে জনবল সংকট তীব্র আকার ধারণ করে। আর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা বলছেন স্বাস্থ্য সহকারীদের প্রতিনিধিরা। আমাদের ঊর্ধ্বতন সেই কর্তৃপক্ষ, মাননীয় ডিজি মহোদয় থেকে শুরু করে আমাদের উপজেলা পর্যায়ের টিএইচও পর্যন্ত সকলেই আমাদের সাথে একটা উদাসীন ভাব। আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসলে আমরা কিভাবে দ্রুত নিয়োগ দেওয়া যায় এবং তাদের কষ্ট সলভ হয় আমরা দ্রুত পদক্ষেপ নিব। নিয়োগ বিধি সংশোধন, চাকরিতে 14তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেয়া সহ 6 দাবিতে গত 8 জুলাই সারা দেশের ন্যায় খুলনার সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সিলেটে পাথর লুটের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। এতে পর্যবেক্ষণের পাশাপাশি 137 জনকে অভিযুক্ত ও 10টি সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। সাদা পাথর থেকে 80% পাথর লুট হওয়ার বিষয়টি প্রচার হলে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় 12 আগস্ট 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরিবেশ বাঁচাতে শুধু ড্যাপ সংশোধনেই সমাধান নয়, ঢাকা নির্ভর আবাসন চিন্তা না করার পরামর্শ নগর পরিকল্পনা সংশ্লিষ্টদের। বাসযোগ্য নগরী গড়ে তুলতে রাজুককে দুর্নীতিমুক্ত করার তাগিদও তাদের। সিরডাপ মিলনায়তনে ডিটেইল এরিয়া প্ল্যান, ড্যাপ ও টেকসই নগরায়ন নিয়ে আয়োজিত সেমিনারে নানা পরামর্শ ও দাবি তুলে ধরেন তারা। ঢাকাকে বাসযোগ্য করতে 2022 সালে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ গ্যাজেট আকারে প্রকাশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরপর থেকেই এর সংশোধন নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মতপার্থক্য, যার কারণে আটকে গেছে ড্যাপের সংশোধন ও বাস্তবায়ন। আবারও এই জন্য বলে নিচ্ছি, এমন বাস্তবতায় টেকসই নগরায়ন প্রসঙ্গ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস, যেখানে উঠে আসে ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও বা ফারের মান কম বেশিতে কিভাবে জটিলতার মুখে পড়ছে আবাসন খাত, হুমকির মুখে পরিবেশ। ওয়েল অফ যারা আছেন তারা থাকতে পছন্দ করেন, সেসব জায়গায় আমরা দেখলাম যে ফ্লোর এরিয়া রেশিওটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় যেগুলো আছে সেখানে ফ্লোর এরিয়া রেশিওটা কমিয়ে দেওয়া হচ্ছে। ইয়াং কিডস এর অবেসিটি হচ্ছে, তো অবেসিটি হবে না কি হবে যদি শুধু ফ্ল্যাটের মধ্যে থাকে, খেলাধুলা না করে? আর্থকোয়েক হলে কি হবে, আমরা কি করব, কোথায় যাব? এটা কি আমাদের ড্যাপে, রাজুকে, আমার নগরায়নে এই বিষয়টা নিয়ে কি এখন ভাবার সময় এসেছে কি? আবাসন খাতের ব্যবসায়ীরা জানান, এলাকা ভেদে ফারের মান আলাদা হওয়ায় ভবন নির্মাণে আগ্রহী হচ্ছেন না জমির মালিকরা। ফ্ল্যাটের সংখ্যা কমায় তৈরি হচ্ছে সংকট। 3 কাঠা বা 3.5 কাঠা জমির মালিক আজ থেকে কিছুদিন পূর্বে আমরা G+8 পেতাম, অর্থাৎ ল্যান্ড ওনার পেতেন 4টি ফ্ল্যাট, ডেভেলপার হিসেবে আমি পেতাম 4টি ফ্ল্যাট। এই 4টি ফ্ল্যাট এখন আপনারা করে দিলেন কি 3-4 তলা বা 5 তলা। 3 তলা বা 4 তলা বা 5 তলা ভবন করতে আমার 50 লক্ষ টাকা বাইলিগে ব্যয় হয়। আমি কেন ওই 3.5 কাঠা জমিতে ভবন করতে যাব? ঢাকার জনঘনত্বের জন্য রাজুককে দায়ী করে রাজনীতিবিদরা বলেন, শহর বাঁচাতে উপজেলা পর্যায়ে গুরুত্ব বাড়াতে হবে। আমাদের অনেকেই আছে বিদেশে থাকেন, কথা বললেন অনেক প্রবাসীরা, তাদের তো অনেকগুলো বাড়ি ঘরের দরকার পড়ে না। আমাদের জায়গার অপচয় ঘটছে,
আমাদের এলাকার অপচয় ঘটছে, আমাদের পরিবেশের অপচয় ঘটছে। ঢাকার সম্পূর্ণ মৃত্যুর কারণের জন্য রাজুককে আমরা দায়ী করব এবং রাজুক ডিসম্যান্টেল করে দেওয়া উচিত। এত ঐতিহাসিক একটা শহর, এত ইকোনমিক্যালি ভাইব্রেন্ট, এত লোকের বসতি কেন ধ্বংস হয়ে গেল? এদিকে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ড্যাব সংশোধনের নামে ব্যবসায়িক সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিআইপি। আবাসন ব্যবসা করছেন তাদেরকে কিভাবে আরো ব্যবসায়িক সুবিধা দেওয়া যায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি, বাগেরহাটের সাইনবোর্ড বগি সড়কের 16 কিলোমিটারের বেহাল দশা, প্রায়ই ঘটে দুর্ঘটনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বিআইডব্লিউটি এর অভিযানে গুড়িয়ে দেয়া হলো বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি। নদীর 19 নম্বর পিলারের ভেতরের অংশে থাকায় পানির স্বাভাবিক প্রবাহে বাড়িটি বাধা দিচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। বুধবার সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে কাটুরাইল থেকে শুরু হয় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এর অংশ হিসেবে উচ্ছেদ করা হয় 2 একর জায়গা জুড়ে থাকা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি। বুড়িগঙ্গার 19 নম্বর পিলারের ভেতরের অংশে থাকায় নদীর স্বাভাবিক প্রবাহে বাড়িটি বাধা দিচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে 2009 সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিআইডব্লিউটিএ জানায় বিগত আমলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। সীমানা পিলারের অভ্যন্তরে এই যে নসরুল আহমেদ বিপু, আমি যার নাম শুনেছি, তো ইনি এই বাংলোটা নির্মাণ করেছেন। এটা সম্পূর্ণ নদীর জায়গার উপরে। সরকারের নির্দেশনা মাননীয় নৌপরিবহন উপদেষ্টা মহোদয়, আমাদের বিআইডব্লিউটির চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বন্দর বিভাগের পরিচালক মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে যে এই কাটুরাইল মৌজায় আমাদের আজকের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে কেরানীগঞ্জ দক্ষিণ থানার কাটুরাইল, হাসনাবাদ ও ধলেশ্বর মৌজায় অভিযান পরিচালনা করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। দায়িত্বে অবহেলার অভিযোগে দুদকের 2 উপপরিচালক কমলেশ মণ্ডল ও আহসানুল কবির পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদিন আওয়ামী লীগের 2 মন্ত্রীর এপিএস এবং সাবেক 1 এমপির বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলাও করেছে সংস্থাটি। ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামান সহ কয়েকজনের বিরুদ্ধে ঠিকাদারি নিয়োগে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের দায়িত্ব পান দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল। কিন্তু 2022 সাল থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে বরখাস্ত হন আরেক উপপরিচালক আহসানুল কবির পলাশও। দুদকের ইতিহাসে প্রতিবেদন দেরিতে জমা দেওয়ার কারণে কর্মকর্তাকে বরখাস্ত করার ঘটনা এটাই প্রথম। সরকারি কর্মচারী আইন এবং বিধিমালার আলোকে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে কিংবা গুরুতর অভিযোগ থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন, এটা সরকারি চাকরি বিধিমালার অংশ। এদিন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী মাকসুদুল হাসান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউসার ভূঁইয়ার জীবনের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 27-এর 1 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-এর 2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আজ একটি মামলার অনুমোদন দিয়েছে। এছাড়া প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নড়াইল 1 আসনের সাবেক এমপি বিএম কবিরুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগদানের শুরুতে 9ম গ্রেডে বেতন নিশ্চিতের দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক শিক্ষক পরিষদ। বক্তারা বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সহকারী শিক্ষক পদে যোগদানের শুরুতে 9ম গ্রেডে বেতন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শূন্য পদে নিয়োগ, পদোন্নতি, বকেয়া, টাইম স্কেল ও সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমান সংখ্যক শিক্ষকের পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান সরকারি প্রাথমিক শিক্ষক পরিষদ।
আমাদের এই পেশার মধ্যে সবচেয়ে বড় বঞ্চনা কিংবা অবহেলার যেটা কারণ সেটা হচ্ছে আমাদের পদোন্নতি নাই। মাধ্যমিক শিক্ষকরা কেন যেই পদে নিয়োগ পাবে সেই পদেই কেন তারা অবসরে যাবে? যেই পদে আমরা নিয়োগ পাচ্ছি সেই পদেই আমাদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই পদেই আমাদেরকে অবসরে যেতে হচ্ছে। এর চাইতে দুঃখজনক অবহেলার তো কিছু নাই। অবশেষে তিস্তার বুকে মাথা উঁচু করে দাঁড়ালো দীর্ঘ প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু। এক সুতোয় গাঁথল কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাকে। দূরত্ব কমল 50 কিলোমিটার। স্থানীয়রা বলছেন শুধু যোগাযোগেই নয়, কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে সেতুটি। তিস্তার বুকে ডানা মেলল গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। মাওলানা ভাসানী সেতুর মাধ্যমে সৃষ্টি হল দুই জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক। উচ্ছ্বসিত এই জনপদের মানুষ। বুধবার দুপুরে সেতুটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে সেতু দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। তারা বলছেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ও কুড়িগ্রামের চিলমারির মধ্যে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হলো সহজে কৃষি পণ্য সরবরাহের। আমাদের উত্তরবঙ্গের একটা গর্ব, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, এতে আমরা সবাই উচ্ছ্বসিত। কুড়িগ্রাম থেকে ঢাকা যাইতে 135 কিলোমিটার পর্যন্ত রাস্তা সেভ হচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটা সেতু বন্ধন দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হলো। অনুষ্ঠানে যোগ দিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ভারতের আধিপত্যবাদী আগ্রাসনের কারণে তিস্তা সংকট তৈরি হয়েছে। আর নির্বাচনের প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এখনো জুলাই সনদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। এই তিস্তা নদীতে যে সংকটগুলো তৈরি হয় তার বেশিরভাগটা হয় বাংলাদেশের উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসনের কারণে। যদি বন্যার সময়টাতে তারা হুট করে পানি খুলে দেয় তাহলে আমাদের এখানে মানুষকে বন্যায় প্লাবিত হতে হতো না। এখনো জুলাই সনদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় মতবিরোধ আছে। আমরা আশা করি যে ঐকমত্য কমিশনের বৈঠকগুলোর মধ্য দিয়ে সেটা নিরসন হবে এবং সরকার যেই রোডম্যাপ দিয়েছে তার মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারবে। এলজিডির তথ্যমতে প্রায় 1,500 মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। এতে ব্যয় ধরা হয় 925 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, গাইবান্ধা। বাগেরহাটের সাইনবোর্ড শরণখোলা বগি আঞ্চলিক মহাসড়কের 16 কিলোমিটার সড়কের বেহাল দশা। বড় বড় গর্ত আর খানাখন্দে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দরপত্র আহ্বানের মাধ্যমে শিগগিরই সড়ক সংস্কার আর প্রশস্ত করার কাজ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাগেরহাটের সাইনবোর্ড থেকে শরণখোলার বগি পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য 52 কিলোমিটার। এরই মধ্যে দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা আমরাগাছিয়া কাঠের পুল থেকে তাফালবাড়ি শাম ব্যাপারীর বাড়ি ব্রিজ পর্যন্ত 16 কিলোমিটার অংশের। সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। ভোগান্তিতে যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা। প্রায় ঘটছে দুর্ঘটনা। আমরাগাছিয়া থেকে শরণখোলা পর্যন্ত রাস্তার পরিস্থিতি এত পরিমাণ খারাপ, বাস কোনো গাড়ি সুন্দরভাবে চলতে পারে না। প্রত্যেকদিন একটা না একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। খুলনা থেকে ঢাকা থেকে আসতে যে এত ভোগান্তি তা কল্পনার বাইরে। একটা গাড়ি ক্রস করতে পারে না, আর একটা গাড়িরে গাছের সাথে বাইজে যায়, গাড়ির সাথে বাইজে যায়। সারাটা রাস্তা ভাঙ্গাচোরা, সিঙ্গেল রাস্তা। আপনার মোড়লগঞ্জের পর থেকেই অনেক সমস্যা। গাড়ির স্প্রিং পাতি ভেঙে যায়, তারপর চাকা বাস্ট হয়ে যায়, গাছের লগে বাইজে আমার সাইড গ্লাস ভেঙে যায়, সামনের গ্লাস ভাঙে যায়, পোল্ট্রি খায়, তারপরে গাড়ি ভাঙ্গি চুরিয়ে যায়, আমাকে রিজিকের উপর পরে। সিটর বিধ্বস্ত এলাকা, সেই এলাকায় মানুষের যে চরম দুর্ভোগ তা ভাষা প্রকাশের মতো না। আঞ্চলিক মহাসড়ক না, এটা মৃত্যুর ফাঁদ। প্রায় এই দুর্ঘটনা ঘটছে এবং মানুষ প্রাণ হারাচ্ছে। এই দায় কে নেবে? তবে শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ইতিমধ্যে আমাদের সড়কের যে আমাদের দায়িত্বরত কর্মকর্তা তাদের সাথে বলেছি, তারা তাদের মেইনটেনেন্স থেকে এটা করবে। 7 থেকে 8 কিলোমিটার আমরা প্রশস্তকরণ করবো, আর 7-8 কিলোমিটার এটা আমরা সারফেস যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে কার্পেটিং, এটা আমরা মেরামত করব। প্রকল্প যেটা আমাদের দাখিল করা আছে এটা অনুমোদন হলে তখন একটা পুরো রাস্তাটা একটা ইউনিফর্ম যে প্রশস্ততা উন্নীত করা সম্ভব। বাগেরহাটের সাইনবোর্ড শরণখোলা বগি আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন প্রায় 5,000 যানবাহন চলাচল করে। সময় সংবাদ, বাগেরহাট। বছরের পর বছর হয় না সংস্কার।
জলাবদ্ধতা, খানখন্দ আর গর্তের কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনাল। সামান্য বৃষ্টিতেই রাস্তা জুড়ে জমে থাকে পানি, আর গর্তে ভরা টার্মিনাল জুড়ে ভর্তি হয় দুর্ঘটনার শঙ্কা। ব্যবস্থাপনার কারণে দুর্দশা পিছু ছাড়ছে না যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকদের। লোটাস রহমানের সোহাগের রিপোর্ট। গর্তে ভরা রাস্তাঘাট পিচ উঠে গেছে অনেক আগেই। বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ঘটনা এড়াতে রাস্তার মাঝেই টাঙানো হয়েছে লাল পতাকা। আর এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে শত শত গাড়ি। এ চিত্র দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 জেলার জন্য গুরুত্বপূর্ণ এই টার্মিনালটি বছরের পর বছর অবহেলায় পড়ে আছে। পরিবহন শ্রমিক থেকে শুরু করে যাত্রী সবাইকে চলতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবস্থা এমন হলেও পৌর কর্তৃপক্ষ নিচ্ছে না কোনো কার্যকর উদ্যোগ। স্থায়ীভাবে সংস্কারের দাবি তাদের। টার্মিনালের যে অবস্থা, আমরা গাড়ি ঢোকাতে ভয় পাই। বৃষ্টি হলে পানিটা বেরোনোর সুযোগ নাই। এক এক জায়গায় গর্ত, ভ্যান এসে পড়ে, অটো এসে পড়ে। টার্মিনালের ওই পাশটায় মসজিদের কোনায় মনে হয় 2 ফিট গর্ত হয়ে গেছে। আমাদের টার্মিনালের পরিবেশটা একটু উন্নত মানের হোক, 2-4 জন সুবিধা পাক। পৌর কর্তৃপক্ষ বলছে টার্মিনালের সম্প্রসারণ সহ নতুন করে তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। প্রস্তাবটি অনুমোদন হলে ইনশাআল্লাহ আমরা নতুনভাবে ড্রেন এবং পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা নতুনভাবে সংস্কার করতে সক্ষম হবে। 2001 সালে মাগুরা পৌরসভার পারনান্দোয়ালি এলাকায় 3 একর জমির উপর মাঝারি শহর উন্নয়ন অবকাঠামো 2 প্রকল্পের আওতায় এলজিডির অর্থায়নে টার্মিনালটি নির্মাণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। খুলনা অঞ্চলের প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, সংকট সহকারী শিক্ষকেরও। এর প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে। সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। আর শিক্ষা অধিদপ্তর বলছে সংকট নিরসনে কাজ চলছে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার লবণচড়া এলাকায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। এটি তার টানা 3য় ক্লাস। আবার স্কুলটিতে প্রধান শিক্ষক না থাকায় তাকেই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়া বিদ্যালয়টিতে অন্য শিক্ষক পদেও রয়েছে শূন্যতা। খুলনা জেলায় 1160টি প্রধান শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন 679 জন। বাকি 481টি পদই শূন্য। পাশাপাশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে 310টি। এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমেও। একই সঙ্গে অতিরিক্ত ক্লাস, প্রশাসনিক কার্যক্রমে সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। ব্যাহত হচ্ছে পাঠদান। 5 জনের সবকিছু মেনটেন করে ওদের সিলেবাসটা কমপ্লিট করতে একটু কষ্ট হয়। প্রতিটা ক্লাস সমান গুরুত্ব সহকারে নেওয়া শেষ পর্যন্ত যে আর এনার্জিটা থাকে না। যে স্কুলে স্টুডেন্ট বেশি তাদেরকে সারাদিন 4টা 5টা 6টা ক্লাস নেওয়া লাগে, যে কারণে শিক্ষণফল কাঙ্ক্ষিতভাবে অর্জিত হয় না। ভারপ্রাপ্ত আছেন তিনি সহকারী প্লাস প্রধান শিক্ষক, 2টা দায়িত্ব তার উপরে আছে। প্রচণ্ড কষ্ট হয়, আমাদের ক্লাস করতে হয়, প্রশাসনিক কাজ করতে হয়, আমাদের বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে হয়। 2 জন বদলি হয়ে চলে গেছে, এখন 9 জনের মধ্যে আছে 6 জন। এই 6 জন শিক্ষক নিয়ে আসলে আমার স্টুডেন্ট হচ্ছে প্রায় 300 কাছাকাছি। তাহলে আমার এই 6 জন শিক্ষক নিয়ে আসলে কষ্ট হয়ে যায়। একই অবস্থা খুলনা বিভাগের অন্য জেলায়ও। বিভাগে 8167টি প্রধান শিক্ষক পদের বিপরীতে শূন্য রয়েছে 4325টি, যা শতকরা হিসেবে 47%-এরও বেশি। আর সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে 2254টি। এর নেতিবাচক প্রভাব পড়ছে পাঠদানে। শিক্ষক সংকটের কারণে আমাদের বাচ্চাদের পড়ালেখার মান ব্যাহত হচ্ছে। শিক্ষণ ঘাটতির যে লক্ষ্য, সেই ঘাটতিটা থেকেই যায় আসলে। প্রধান শিক্ষক মানে আমাদের পরিবারের অভিভাবক। একজন অভিভাবক না থাকলে যেমন হয় ঠিক তেমনই চলছে। দ্রুত যদি আমাদের প্রধান শিক্ষক আসেন, আমরা যদি এই পোস্টটা পাই, তাহলে আমাদের কাজগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো। আমাদের যে পাঠটা। তবে কর্তৃপক্ষ বলছে মামলা সংক্রান্ত জটিলতায় শিক্ষকদের পদোন্নতি স্থগিত থাকলেও বিষয়টি সমাধানে কাজ করছে মন্ত্রণালয় ও অধিদপ্তর। মামলাটা যদি নিষ্পত্তি হওয়ারও কথা, সেই মামলাটা নিষ্পত্তি হলে খুব সহসাই আমরা আশা করছি যে চলতি দায়িত্বের প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষক পদোন্নতির বড় একটা জট খুলবে। সেক্ষেত্রে আমরা এই 400 বা তার বেশি প্রধান শিক্ষকের পদ পূরণ করতে পারব। খুলনা বিভাগের 10 জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 8167টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। স্কুল, মাদ্রাসা, কলেজের আঙিনায় কোমর পর্যন্ত পানি। জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ অঞ্চলে 3 উপজেলার 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। উপস্থিতি কমেছে 50%-এরও বেশি। তবে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ক্লাস্টার ভিত্তিক পাঠদান ও পরীক্ষা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আবুল কালাম আজাদের ছবিতে জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে স্কুল আঙ্গিনা। যশোরের অভিশাপ হিসেবে পরিচিত অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এলাকা নিয়ে গঠিত ভবদহ অঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের একই দশা। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা, কলেজ মাঠে কোমর পর্যন্ত পানি। ক্লাসরুমে পানি ওঠায় পাঠদান বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের। কিছু প্রতিষ্ঠানের প্রবেশপথে বালুর বস্তা ফেলে এবং বাঁশের সাঁকো দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হলেও কোমলমতি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিতির হার হাতে গোনা। এক একটি ক্লাসে সর্বোচ্চ 4 থেকে 5 জন শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। অভিভাবক ও শিক্ষকদের দাবি, গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে থাকায় শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। চারিপাশে যে জলাবদ্ধতা হয়ে গেছে, দূর দূরান্তের সব স্টুডেন্টরা জলেতে আসতে পারে না। বাড়ির ভিতরেও পানি, স্কুলে যেতেও পানি, সব জায়গায় পানি। স্কুল নিমজ্জিত হয়, তারা সঠিক সময় বিদ্যালয়ে হাজির হইতে পারতেছে না এবং তাদের সঠিক পাঠদান দেওয়াও সম্ভব হচ্ছে না। আমরা চাই যে জলাবদ্ধতা নিরসন হোক, আমাদের ছেলে মেয়ে শিক্ষা কার্যক্রমে ফিরে আসুক। সংশ্লিষ্টরা জলবদ্ধতার কথা স্বীকার করে জানান, উপস্থিতির হার কমেছে 50%-এর বেশি। আর শিক্ষার্থীদের ঘাটতি পূরণে ক্লাস্টার ভিত্তিক পাঠদান ও পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের ছাত্রছাত্রী উপস্থিতির হার কমে গেছে, যাতে করে ছাত্রছাত্রী উপস্থিতি বাড়তে পারে এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হয়। তার জন্য আমরা মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে প্রেরণ করেছি। যদি এমন পরিস্থিতি হয় যে শিক্ষা প্রতিষ্ঠান আর ক্লাস নেওয়া সম্ভব হবে না, তাহলে আমরা যে বিভিন্ন বাড়িতে গিয়ে যে কমিউনিটি সিস্টেমিক ক্লাস্টার বেসড এই পদ্ধতিটা আমাদের চালু ছিল গত বছর, এবছরও আমরা সেটা করব। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার নদীগুলো পলিতে ভরে যাওয়ায় 80-র দশক থেকে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। সময় সংবাদ, যশোর। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিভিন্ন স্থানে বেড়ি বাঁধে আবারও দেখা দিয়েছে ভাঙন। 3 জেলায় অন্তত 50 কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা নদী পাড়ের বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণের বিক্ষোভ কর্মসূচিও হচ্ছে অনেক স্থানে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত স্থানে জরুরি সংস্কারের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর গ্রামে নদীর পার ঘেঁষে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল। গত বছর একই স্থানে ভাঙনের পর সংস্কার হলেও 1 বছরের মধ্যেই আবার একই অবস্থা। শুধু এই এলাকা নয়, বেড়িবাঁধ ভাঙনের আতঙ্ক আবার নতুন করে দেখা দিয়েছে উপকূলীয় বিভিন্ন এলাকায়। খুলনার দাকপের বটবুনিয়া ও আচাবুনিয়া, পাইকগাছার হিতামপুর ও দেলুটি, সাতক্ষীরার মরিচচাপ নদী, বাগেরহাটের শরণখোলা এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 12টি ইউনিয়নের বিভিন্ন স্থানে নতুন করে 20 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সব মিলিয়ে 50 কিলোমিটার বাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এতে আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা। টেকসই বাঁধ নির্মাণে বিক্ষোভ হচ্ছে অনেক স্থানে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা নতুন করে আমরা আর প্লাবিত হতে চাই না। 22 নম্বর পোল্ডারের দাবি আমরা একটা টেকসই বেড়িবাঁধ চাই। মোটামুটি সংসারের যে জিনিস সবই তো চলে গেছে, আর আবার যদি এই ভাঙনে চলে যায় তাহলে আমরা এই প্রাণ নিয়ে আর কোথায় যাবো? আমাকে তো আর আশ্রয় নেই। আমরা চাচ্ছি যে আমরা এই ভাঙনটা বাঁধটা মজবুত করে দিয়ে যাতে আমরা সমস্ত জীবনগুলো নিয়ে আমরা সুস্থ সবলতা থাকতে পারি। আর ত্রাণ চাই না, আমরা আমাদের একটাই প্রাণের দাবি এই 22 নম্বর পোল্ডারবাসীর, আমরা টেকসই বাড়ি বাঁধ চাই। অতি দ্রুততম সময়ে যদি বাঁধ না হয় তাহলে আবারও গত বছরের মতন এই এলাকা প্লাবিত হবে। আর ওনারা যেভাবে বাঁধ দিয়ে যায় সে বাঁধ আসলে টেকে না, বেশিক্ষণ টেকে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, চিহ্নিত স্থানগুলো জরুরি মেরামত করা হচ্ছে। এছাড়া একাধিক প্রকল্পে নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করার আশ্বাস দেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। আমরা জানতে পারি যে কোথাও আসলে এই ধরনের ভাঙনের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা আমরা করার চেষ্টা করতেছি এবং আমরা অনেক ক্ষেত্রে সফলও হয়েছে। জায়গার সাহায্যে আরেকটা প্রকল্প চলমান রয়েছে। তো এই প্রকল্পের আন্ডারে আমাদের বেশ কিছু পোল্ডার শক্তিশালীকরণ করা হচ্ছে। তো আমরা আশা করব যে ওই প্রকল্প শেষ হলে ওই পোল্ডারগুলো
একটা দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রকল্প আসে, প্রকল্প যায়। বেড়িবাঁধ সংস্কার বা পুনর্নির্মাণ করতে প্রতি বছর খরচ হয় শত কোটি টাকা। তবে নদীপাড়ের বাসিন্দাদের দুঃখ, দুর্দশা বা আতঙ্ক কোনো কিছুই কাটে না। স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের যে দাবি যুগ যুগ ধরে তারা করে আসছেন, তা এখন আরও জোরদার হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে বইছে, তাই বন্যা নিয়ন্ত্রণে আবারও 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে 16টি জলকপাট। কর্ণফুলী পানি ও বিদ্যুৎ কেন্দ্র জানায়, বুধবার রাত 8টার দিকে হ্রদের পানির উচ্চতা 108.35 মিনস সি লেভেলে পৌঁছায়। 6 ইঞ্চি করে জলকপাট খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। এর আগে পানির উচ্চতা বিপদসীমার উপর অতিক্রম করায় গত 5 আগস্ট 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে পানি বাড়তে থাকায় সর্বোচ্চ 3.5 ফুট পর্যন্ত খোলা হয় জলকপাটগুলো। পানির উচ্চতা কমে আসায় গত 12 আগস্ট বন্ধ করে দেওয়া হয় সবকটি জলকপাট। ভোরের সভায় আরও থাকছে, পবিত্র কাবাঘরের তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা সৌদির। কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের আহ্বান। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেসহ একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 6 জেলে। পুলিশ জানায়, রোববার ভোরে উত্তাল ঢেউয়ে 20 জেলেসহ সাগরে ডুবে যায় এফপি মায়ের দোয়া নামের ট্রলারটি। দুপুরে বঙ্গোপসাগরের পাইপবয়া সংলগ্ন এলাকা থেকে 14 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। জেলেরা জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা প্লাস্টিকের ড্রাম নিয়ে 2 দিন সমুদ্রে ভেসেছিল। আহত ও নিখোঁজ জেলেদের বাড়ি চট্টগ্রাম বাঁশখালী এলাকায়। পায়রাকে চট্টগ্রামের বিকল্প বন্দর হিসেবে সক্ষম করে গড়ে তুলতে চায় সরকার। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ড নির্মাণ শেষ। চলছে ব্রিজ ও 6 লেনের রাস্তা তৈরির কাজ। আগামী জুলাইয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের। পুরোদমে চালুর পর লাভজনক হবে বলে মত সংশ্লিষ্টদের। বন্দরটি দক্ষিণ পূর্বাঞ্চল সহ দেশের অর্থনীতিতে নতুন জোয়ার তৈরি করবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। পায়রা থেকে ঘুরে এসে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ছবি তুলেছেন আবুল কালাম আজাদ। আধুনিক ও পরিবেশ বান্ধব পায়রা সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে চালুর পরিকল্পনা 2026 সালের জুলাইয়ে। এর মধ্যেই আয়তনে দেশের সর্ববৃহৎ বন্দরটি দৃশ্যমান। শেষ হয়েছে প্রথম টার্মিনালের 650 মিটারের জেটি, কন্টেনার ও বাল্ক পণ্য খালাসে বিশাল ব্যাকআপ ইয়ার্ড। এই একটি জেটিতেই একসঙ্গে ভিড়তে পারবে 200 মিটারের 3টি জাহাজ। অবকাঠামোগত উন্নয়ন এখন পর্যন্ত 90%। বড় কাজের মধ্যে বাকি রয়েছে 6.35 কিলোমিটারের 6 লেনের সংযোগ সড়ক ও আন্ধারমানিক নদীর ওপর ব্রিজ নির্মাণ। তবে বন্দর দিয়ে এখনই গাড়ি ও বাল্ক পণ্য আমদানি সম্ভব বলছেন প্রকৌশলীরা। 2026-এর জুলাই নাগাদ আমরা ফুললি অপারেশন করতে পারবো। এই মুহূর্তে আমাদের যে কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি দিয়ে কিন্তু আমরা গাড়িবাহী জাহাজ আমরা এখন আনতে সক্ষম। এখন পর্যন্ত 13,000 কোটি টাকা খরচে গড়ে তোলা বন্দরটি চালু হলে প্রথম বছরেই নিট আয়ের প্রত্যাশা 650 কোটি টাকা। এছাড়া রাজস্ব মিলবে প্রায় 6,000 কোটি টাকা। আগামী বছর আমাদের প্রায় 650 কোটি টাকা নিট ইনকাম শুধু পোর্টের, যেখানে গভর্নমেন্টের ইনকাম হবে 6,000 কোটি টাকা। তারপর বছর আমরা দেখলাম যে সেখানে প্রায় 750 কোটি টাকার মতো হয়, গভর্নমেন্টের ইনকাম হয়ে যায় প্রায় 7,000 কোটি টাকার উপরে। দেশে অর্থনৈতিক কর্মযোগ্য সম্প্রসারিত হওয়ায় এ বন্দরকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। চট্টগ্রাম পোর্টের উপর নির্ভরশীলতা এটা খুবই রিস্কি। তো পায়রা একটা ভালো হলো পোর্ট, উদ্যোগটা ভালো ছিল। এখানে গভর্নমেন্ট থেকেই ডিসাইড করতে হবে যে কোন পোর্টটা কারা ব্যবহার করবে। দেখা যাচ্ছে কন্টেনারের জন্য হয়তো চিটাগাং ইউজ করলাম, ব্রেক বাল্কের জন্য হয়তো পায়রা ইউজ হলো। বন্দর চেয়ারম্যান জানান, শিল্প সম্প্রসারণের সুযোগ, নদীপথে মালামাল পরিবহন, বড় জাহাজ হ্যান্ডলিং সুবিধা সহ প্রথম গ্রিন পোর্ট হিসেবে সেবা দেবে পায়রা বন্দর। আমাদের সাউথ সেন্ট্রাল রিজিয়নের উন্নতির জন্য এই একটা পোর্ট বিশাল ভূমিকা রাখবে এবং এটার কমার্শিয়াল প্রসপেক্ট আমি খুবই সম্ভাবনাময় দেখছি।
মেঘনা নদীর অববাহিকায় এ বন্দরটির প্রধান চ্যালেঞ্জ বড় জাহাজ প্রবেশের জন্য 10 মিটার গভীরতা নিশ্চিতে প্রতিনিয়ত করতে হবে ড্রেজিং। তবে কর্তৃপক্ষ বলছেন ড্রেজিং ব্যয় আয়ের সঙ্গে সমন্বয় করা হলে কয়েক বছরের মধ্যেই লাভজনক হয়ে উঠবে এ বন্দর। অবকাঠামোগত প্রায় 90% কাজ শেষ পায়রা সমুদ্র বন্দরের। বাকি 10% কাজ শেষ করে আগামী বছরের মাঝামাঝি অপারেশনাল কাজ উদ্বোধন করতে চান কর্তৃপক্ষ। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে ভাঙ্গা কুয়াকাটা 2 লেনের মহাসড়ক। সংকীর্ণ এই রাস্তা দ্রুত 6 লেনে উন্নীত করার দাবি সংশ্লিষ্টদের। পায়রা সমুদ্র বন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, পটুয়াখালী। বাজার উপযোগী নীতি সহায়তা পেলে ইস্পাত শিল্প বড় একটি রপ্তানি খাত হয়ে উঠবে, যেখানে তৈরি হবে মেধাভিত্তিক কর্মসংস্থানের সুযোগও। বুধবার সন্ধ্যায় বনানীতে বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন সম্ভাবনার পক্ষে যুক্তি তুলে ধরেন বাংলাদেশ স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনস SBM এর সাবেক সভাপতি জাকির হোসেন। এ সময় সংগঠনটির নেতারা জানান, কয়েক বছর ধরে ইস্পাত খাতে 20%-রও বেশি প্রসার ঘটেছে। বর্তমানে দেশে 400-রও বেশি ইস্পাত প্রস্তুতকারক কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা 4 লাখ টন। তাই 2 লাখ টনের বার্ষিক দেশীয় চাহিদা মিটিয়ে অবশিষ্ট রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগাতে শুল্ক সহায়তার দাবি জানান তারা। এই শিল্পকে এগিয়ে নিতে MS লিমরা এক্সিবিশনসের সঙ্গে সমঝোতা চুক্তি সই করে সংগঠনটি। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ আলিফ। মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তারপরও বিষমুক্ত তাজা সবজি কিনতে বাজারে পাইকার ও ক্রেতাদের ভিড়। ভোরের হাটে হাকডাকে বিক্রি হচ্ছে তাজা সবজি। কৃষক জমি থেকে সরাসরি এনে কাঁকরোল, লাউ, পেঁপে সহ নানা সবজির পসরা সাজিয়ে বসেছেন। রয়েছে রামপালের ঐতিহ্যবাহী বেগুনও। চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। বৃষ্টির কারণে শাকসবজির উৎপাদন কম হয়, আলু আর পেঁপে ছাড়া বেড়েছে সব সবজির দাম। যেটা নেবো করলা 60 টাকা স্যার, করলা কিনলাম 100 টাকা করে, 90 টাকা করে। তারপরে পটল কিনলাম 80 টাকা করে। লেবুর দাম বেশি, সর্বকিছুর দামই তো বেশি। 65 টাকা 70 টাকা বিকতে আছে পাইকারি। আমরা পাইকারি কিনে খুচরা বেশি 80 টাকা 75 টাকা। বেগুন হচ্ছে 120 টাকা কেজি। এই লাউয়ের দাম, দুন্দলের দাম 100 টাকা করে। মানুষ খাবে কি? 14 নি মাল আছে, 2 নি মাল আছে, এই লেগা মালের দাম বাড়তি। অতি বৃষ্টির কারণে গত 2 মাসে জমিতে অনেক সবজি নষ্ট হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। 2 মাস একটানা বৃষ্টি, সবজির দাম অনেক বাড়তি, আর কৃষকও সবজি ভালো করে রোপণ করতে পারে না। জেলায় চলতি মৌসুমে সবজি চাষ হয়েছে 1170 হেক্টর জমিতে। প্রতিদিন এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় 20 থেকে 25 মেট্রিক টন সবজি। মুন্সিগঞ্জের ধলাগাঁও বাজার থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সপ্তাহ ব্যবধানে নওগাঁর আড়তে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের পাইকারি সবজি আড়তে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। আগস্টের শুরু থেকে এবার থেমে থেমে বৃষ্টি এবং বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার কারণে আসলে বাজারে কিছুটা সবজি এখানে যারা চাষি আনছিলেন তাদের বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা দেখছিলাম যে গেল প্রায় 7-8 দিন থেকেই এক ধরনের দরের এই ওঠানামা করছে। এবং এই মুহূর্তে আমরা নওগাঁ সদরের একটি পাইকারি আড়তে রয়েছে। এখানে আমরা দেখছিলাম যে পরিমাণ সবজি আনা হয়েছে বা এখানে বিক্রির জন্য তোলা হয়েছে, তার চেয়ে কিন্তু ক্রেতার উপস্থিতি বেশি। এর ফলে দরের জায়গাটায় প্রায় 7 থেকে 10 টাকা পর্যন্ত বিভিন্ন জাতের সবজির কিছুটা বাড়তি লক্ষ্য করছিলাম। বিশেষ করে এই মৌসুমের যেসব সবজি রয়েছে এই সবজিগুলোরই প্রভাব পড়েছে দরের জায়গায়। খুচরো এবং পাইকারি বাজার উভয় ক্ষেত্রেই এখানে কিন্তু বাড়তি দর গুনতে হচ্ছে ক্রেতাদের। তবে আমরা দেখছিলাম যে এখানে কাঁচা মরিচ দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে প্রায় 20 টাকা করে, এবং অন্যান্য যেসব রয়েছে পটল প্রতি কেজিতে মোটামুটি 7 থেকে 8 টাকা এখানে বিক্রি হচ্ছে, 50 টাকা কেজি। অন্যান্য করলা বিক্রি হচ্ছে প্রায় 90 টাকা কেজি, যেটা বিগত দিনে 75 থেকে 70 টাকা ছিল। বেগুন একই অবস্থায় আমরা
আমরা দেখছিলাম প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এখানে পাইকারি দরে। এরকম একটি সব ধরনের সবজিতেই কিন্তু বাড়তি দরের উত্তাপ। তবে প্রকারভেদে আবার দু একটি সবজির দাম কিছুটা কমেছে এবং এই দর ওঠা নামার ক্ষেত্রে আসলে ব্যবসায়ী এবং এখানকার যারা আড়তদার তাদের দিক থেকে যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে, তারা বলছেন যে আসলে বৈরী আবহাওয়ার কারণে এবার উৎপাদন একদিকে কিছুটা কমেছে। তাছাড়া এই মৌসুমে যে পরিমাণ তারা প্রত্যাশা করেছিলেন চাষিরা ঘরে ভালো একটি ফলন তুলবেন, সেটাও কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই বাধাগ্রস্ত হওয়ার কারণেই দরের জায়গাটা কিন্তু এক ধরনের প্রভাব পড়েছে। এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে জেলায় প্রায় 37,000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের রবি ফসলের চাষ করা হয়েছে এবং এই চাষের ক্ষেত্রে এবার কিন্তু প্রথম থেকে একটা বাধার সম্মুখীন হচ্ছেন চাষিরা। বিশেষ করে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে যেসব সবজির ক্ষেত রয়েছে এই সবজি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছেন, তুলতে পারছেন না, ফলে এরকম একটি দরের ছন্দপতন। তবে আমরা দেখছিলাম এই আড়তে সকালে বিভিন্ন জায়গা থেকে চাষিরা ভোর সকালে বিক্রির জন্য নিয়ে এসেছেন এবং তাদের দিক থেকে চাষিরা বলছেন যে উৎপাদন কম হওয়ার কারণে দাম বাড়লেও তারা কিন্তু কাঙ্ক্ষিত মূল্যায়নটা পাচ্ছেন না, কাঙ্ক্ষিত দাম তাদের দিক থেকে মিলছে না, এমন কথাই তাদের দিক থেকে কিন্তু বলা হচ্ছে। তবে জেলার উল্লেখযোগ্য বড় এই আড়ত প্রতিদিন প্রায় 20 থেকে 25 লাখ টাকার বিভিন্ন জাতের সবজি বেচা কিনা হয়ে থাকে এবং দর ওঠা নামার ক্ষেত্রে চাষিদের দিক থেকে তারাও কিছুটা হতাশা প্রকাশ করছেন। এবার উৎপাদন যেহেতু কম হয়েছে এবং ক্রেতারাও কিছুটা হতাশ, তাদের মুখ থেকে একটা হঠাৎ করে একটু বাড়তি দরের উত্তাপ তাদেরকে কিন্তু গুনতে হচ্ছে। সব মিলিয়ে সবজির এক ধরনের বাড়তি দর, এই বাড়তি দরের প্রভাবই কিন্তু পুরো বাজারের উপর পড়েছে। এই ছিল সার্বিক নওগাঁয় সবজি বেচা কেনার খবর আমার কাছে। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মশাল মিছিল হয়েছে। বুধবার সন্ধ্যায় মশাল মিছিলটি RN রোড থেকে শুরু করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। পরে পথসভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা দীর্ঘ 16 বছর ধরে যশোরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছে। চুয়াডাঙ্গায় ভেজাল বিরোধী অভিযানে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে আলমডাঙ্গার আদমদুথাম পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স ফাতেমা স্টোরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে আব্দুর রহমানকে 30,000 টাকা এবং মেসার্স সিরাজ এন্টারপ্রাইজকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে 50,000 টাকা জরিমানা করা। ঝিনাইদহে হাওর বাওর জলাশয়ের ইজারা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে কোটচাঁদপুরের বলুহর বাসস্ট্যান্ডে ক্ষেত মজুর সমিতি জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। বক্তারা জানান, ইজারা প্রথার কারণে প্রকৃত মৎস্যজীবীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। জলমহলগুলো স্থানীয় জেলেদের সমবায়ের মাধ্যমে বরাদ্দ দেওয়ার 4 দফা দাবিও জানান। দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পটুয়াখালীতে আলোচিত ডাচ বাংলা ব্যাংকের বুথে ডাকাতির ঘটনায় মূল হোতা জাহিদ গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মৌকরণ বাজার থেকে জাহিদকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বালিকা সড়ক বিদ্যালয়ে পুকুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে 2টি মনিটর, মোবাইল ফোন, 5,000 টাকা সহ চুরির কাজে ব্যবহৃত শাবল উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে মোবাইলের দোকান, ডাচ বাংলা ব্যাংকের বুথ এবং চশমার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুসহ 6 ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বুধবার বেলা 3:30টার দিকে সদরের পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত 24 জুন তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করে বিএসএফ। পরে চাঁপাইনবাবগঞ্জে গোপনে আশ্রয় নেন তারা। আটককৃতদের বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তরের চেষ্টা করা হবে। সেটা না হলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ। নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ডক্টর AKM এমদাদুল হক এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2012 সালের মে মাসের 3 তারিখে মোহনগঞ্জ উপজেলার 1ম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে ধর্ষণ করে রহমত আলী।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রহমত আলীকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে পরের বছরের এপ্রিল মাসের 10 তারিখে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট পাচারের সময় সাভারের আশুলিয়া থেকে 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় অবৈধভাবে আনা সিগারেটের চালান পাচার হচ্ছে এমন তথ্যে অভিযান চালায় যৌথ বাহিনী। চেকপোস্টে সাইফুল ও মেহেদি এই 2 যুবককে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় প্রায় 3000 প্যাকেট বিদেশি সিগারেট, নকল লেবেল সংযুক্ত সিগারেটের প্যাকেটও জব্দ হওয়া। বিদেশি সিগারেটের মূল্য প্রায় 4 লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের ইসলামাবাদ থেকে বিতাড়িত করা হচ্ছে আফগান শরণার্থীদের। সরকারি চাপের মুখে তাদের বাসা থেকে বের করে দিচ্ছে বাড়িওয়ালারা। ঘরবাড়ি হারিয়ে বৃষ্টি আর গরমে ইসলামাবাদের পার্কে আশ্রয় নিয়েছে অসহায় কয়েকশো আফগান পরিবার। মাত্র 3 সপ্তাহ আগে সন্তান জন্ম দিয়েছেন আফগানিস্তানের হাজারা সম্প্রদায়ের নারী সামিয়া। গেল শুক্রবার ভেজা কাপড় আর কাদামাখা জুতো নিয়ে আশ্রয় নিতে হয়েছে খোলা আকাশের নিচে। নবজাতককে বুকে জড়িয়ে রোদ বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করছেন সামিয়ার মতো কয়েকশো মানুষ। 9 মাসের অন্তঃসত্ত্বা সাহেরা বানুর চোখ ভিজে উঠল কষ্টের কথা বলতে গিয়ে। 7 দিনের বাচ্চা নিয়ে এখানে আসি, এখন 22 দিন হলো। খাবার নেই, ডাক্তার নেই, আমার বাচ্চা অসুস্থ। আমার সন্তান যদি এই অবস্থায় জন্ম নেয় তাহলে আমার আর আমার বাচ্চার কি হবে? ইসলামাবাদের পার্কে আশ্রয় নিয়েছে অন্তত 200 আফগান শরণার্থী পরিবার। খোলা আকাশের নিচে রোদ আর বৃষ্টির মাঝেই চলছে রান্না, ঘুম আর কাপড় শুকানো সহ নিত্যদিনের কাজ। কেউ কেউ সামান্য টাকা জোগাড় করে কিনছেন আলু বা লাউ, যা ভাগাভাগি করে খাচ্ছেন সবাই। নারীরা ব্যবহার করছে মসজিদের টয়লেট। পার্কের কাছে মোতায়েন করা হয়েছে পুলিশ। জাতিসংঘের তথ্য মতে নথিভুক্ত আফগানদের বহিষ্কার শুরু করেছে পাকিস্তান। দেশটিতে বসবাসরত নিবন্ধনধারী শরণার্থী 13 লাখ এবং আইডি কার্ডধারী 7,50,000। 1979 সালের সোভিয়েত আগ্রাসনের পর থেকেই লাখো আফগানকে আশ্রয় দিয়ে আসছে পাকিস্তান। তবে সাম্প্রতিক বছরগুলোতে অপরাধ ও জঙ্গিবাদের অভিযোগে বহিষ্কার বাড়িয়েছে ইসলামাবাদ। নাদিম মারজান, সময় সংবাদ। মক্কার পবিত্র কাবা ঘরের তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। পবিত্র ওমরা পালন সহজ করতে তাওয়াফের সময় হাজরে আসওয়াদ বা কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এতে শুধু ভিড় বাড়ে না, বরং নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। মক্কার পবিত্র কাবা চত্বরে প্রতিদিন লাখ লাখ মুসল্লি একসঙ্গে তাওয়াফ করেন। এ সময় অনেকেই হাজরে আসওয়াদ বা কালো পাথরের কাছে গিয়ে স্পর্শ করার চেষ্টা করেন, আর এতেই তৈরি হয় তীব্র ভিড়। এ বিষয়ে হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ কালো পাথরের পাশে দাঁড়ানো শুধু মুসল্লিদের স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত করে না, বরং বাড়িয়ে দেয় নিরাপত্তার ঝুঁকিও। তাই কালো পাথরের কাছে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে। কালো পাথর স্পর্শ বা চুম্বন করা একেবারেই বাধ্যতামূলক নয়। তাওয়াফের মূল ইবাদত এতে কোনোভাবেই ব্যাহত হয় না। বর্তমানে সৌদির ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ওমরা যাত্রীদের সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। এতে তাওয়াফ চত্বরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইসলামী আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন, এই নির্দেশনা মেনে চললে তাওয়াফ হবে আরো নিরাপদ, স্বস্তিদায়ক এবং পরিপূর্ণ ইবাদত সম্মত। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। রাশিয়ার কাছে আছে 8টি পারমাণবিক আইস ব্রেকার, যার মধ্যে একটি উড়াল। এটি রাশিয়ার প্রজেক্ট 2220 সিরিজের তৃতীয় পারমাণবিক শক্তিচালিত আইস ব্রেকার। বর্তমানে দেশটির বন্দর নগরী মুরমানস্কে রয়েছে এটি। রাশিয়ার মুরমানস্ক থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রাইসা জান্নাত।
ছবির মতো সুন্দর রাশিয়ার ছোট্ট শহর মুরমানস্কের হোটেল থেকে বেরিয়ে গন্তব্য পারমাণবিক আইসব্রেকার রক্ষণাবেক্ষণ ও পরিচালনা কেন্দ্র অ্যাটম ফ্লটে, যেখানে আছে বিশালাকৃতির আইসব্রেকার উরাল। রাশিয়ার আইসব্রেকারগুলো বিভিন্ন অঞ্চলের নামে হয়ে থাকে, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। উরাল অঞ্চলটি ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি অবস্থিত। বন্দরে পৌঁছানোর পর কড়া সতর্কতা মেনে গাইডের নির্দেশনায় শুরু হয় উরালের আদ্যপান্ত জানার সফর। কিছুক্ষণ পরপরই বেজে উঠছে সাইরেন। এবার 7 তলা বিশিষ্ট উরালে প্রবেশের পালা। সরু সিঁড়ি ভেঙে এক একটি ফ্লোরে গিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। ডাইনিং, খেলার ঘর, অবসরে সময় কাটানোর জন্য ভায়োলিন কিংবা গিটার, হালকা শরীর চর্চার সকল সুবিধাই রয়েছে সেখানে। থাকবে নাই বা কেন? বছরের কয়েকটা মাস তো ক্যাপ্টেন থেকে শুরু করে ক্রু সবারই সময় কাটে এখানেই। উরাল রাশিয়ার প্রজেক্ট 22220 সিরিজের তৃতীয় পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার। এই আইসব্রেকারগুলো বিশেষভাবে পরিচিত তাদের দুটি RITM-200 রিয়্যাক্টর এবং উত্তর সমুদ্রপথ সচল রাখার মিশনের জন্য। এত বড় জাহাজগুলো কিভাবে পরিচালিত হয়? ঘুরতে ঘুরতে এবার সেই বিশেষ রুমে ঢুকলাম 10 জনের বেশি একটা দল। দৈত্যাকৃতির আইসব্রেকারগুলোর রিয়্যাক্টর, টারবাইন দেখে চোখ ছাড়াবার অবস্থা। পুরো ঘর জুড়ে কেবল যন্ত্রাংশ। খুব সাবধানে পা ফেলতে থাকলাম সবাই। একটু এদিক ওদিক হলেই বিপদ। আইসব্রেকারগুলোর রিয়্যাক্টরে ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করা হয়। এতে প্রচুর তাপ তৈরি হয়, আর এই তাপ ব্যবহার করে পানি ফুটিয়ে উচ্চ চাপের বাষ্প তৈরি করা হয়। এই বাষ্প টারবাইন ঘুরায়। টারবাইন থেকে তৈরি শক্তি প্রোপেলার শ্যাফটে বিদ্যুৎ সরবরাহ করে। জাহাজের বিশাল প্রোপেলারগুলো ঘুরে শক্তিশালী ঠেলা বা চাপ তৈরি করে। এতে বরফ ভেঙে জাহাজ সামনে এগোয়। উরালের দৈর্ঘ্য প্রায় 173 মিটার, প্রস্থ 34 মিটার। 22220 সিরিজের আইসব্রেকারগুলো 3 মিটার পর্যন্ত পুরো বরফ ভাঙতে সক্ষম। প্রোপেলার চালানোর জন্য এগুলো 60 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে। একটি বোয়িং 747 বিমানের ইঞ্জিন মোটামুটি 14 থেকে 16 মেগাওয়াট শক্তি উৎপন্ন করে। সেদিক থেকে এই আইসব্রেকারগুলোর মোট প্রোপেলার শক্তি প্রায় 4টি বোয়িং 747 ইঞ্জিনের সমান বা তারও বেশি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাল্টিক শিপইয়ার্ডে উরাল নির্মাণ করা হয়। 2019 সালে এটি পানিতে নামানো হয়। 2022 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বহরে যুক্ত করা হয়। এই সিরিজের অন্য আইসব্রেকারগুলো হলো আর্কটিকা, সিবির এবং ইয়াকুতিয়া। রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার হাতে পারমাণবিক আইসব্রেকার আছে। রাশিয়ার হাতে মোট 8টি পারমাণবিক আইসব্রেকার রয়েছে, এর মধ্যে 4টি বিমান আছে। আর্কটিক অঞ্চলে এই আইসব্রেকার শিপগুলো দেখাশোনার কাজ করে অ্যাটম ফ্লোট। মুরমানস্ক শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কোলাবের মুখে অ্যাটম ফ্লোটের অবস্থান। প্রায় 17 হেক্টর বিস্তৃত এলাকা ঘিরে রয়েছে ডক, ওয়ার্কশপ, মেরামত ইউনিট এবং রিয়্যাক্টর রিলোডিং সুবিধা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এদিকে বৃষ্টিতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টিজনিত কারণে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে জাপানের আকিতা অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ইয়েমেনের রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনেরও রাস্তাঘাট ডুবে গেছে। বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান। বিশেষ করে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতে মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হয়। শহরটিতে 145 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিদ্যুৎ বিপর্যয় অচল হয়ে গেছে অনেক এলাকা। প্রধান সড়কগুলোতে পানি জমে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, সিন্ধ প্রদেশে আগামী 22 আগস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। গত 4 দিনে মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টিজনিত কারণে অনেকের মৃত্যু হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ সহ বহু প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। একই সঙ্গে ব্যাহত হচ্ছে রেল সেবা। নাসিক ও নান্দেদ জেলায় গোদাবরী নদীর বন্যায় মানুষ গৃহহীন হয়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এদিকে টানা বর্ষণে স্থানীয় সময় বুধবার জাপানের আকিতা অঞ্চলের সেম্বোকু শহরে পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। মাত্র 24 ঘন্টায় সেখানে রেকর্ড করা হয়েছে 244 মিলিমিটার বৃষ্টি। জলাবদ্ধতার কারণে আটকা পড়েছেন অনেকে। কাজুনো আর কিয়া আকিতা শহরে জারি হয়েছে সতর্কতা। বন্ধ রাখা হয়েছে রেল সেবাও।
মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনেও ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। দেশটির রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনেও অতি বৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট। হাঁটু সমান পানিতেই চলাচল করছে মানুষ। সানা শহরেও প্রধান সড়কগুলো ডুবে গেছে, যত্রতত্র জমে আছে পানি। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের নয়াদিল্লিতে ভবন ধসে 3 শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার একটি বেসরকারি ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মোট 15 জন শ্রমিক এ কাজে নিয়োজিত ছিলেন। ধসের পরপরই 3 জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন এবং গুরুতর আহত অবস্থায় মারা যান। দেশটিতে ভবন ধস নতুন ঘটনা নয়। পুরনো নির্মাণ কাজ, রক্ষণাবেক্ষণের ঘাটতি আর অনিয়মিত ভাঙা কাজের কারণে প্রায় এমন দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। সুইডেনে সরিয়ে নেওয়া হলো 113 বছর পুরনো একটি গির্জা। দেশটির কিরুনা শহরের চার্চটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় সরিয়ে 3 কিলোমিটার দূরে স্থাপন করা হয়েছে। 2 দিন ধরে চলে এই কার্যক্রম। শহরটিতে অবস্থিত লৌহ খনি সম্প্রসারণের কারণেই এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিশাল আকার একটি গির্জা ট্রাকে করে সরিয়ে নেওয়া হয় শহরের অন্য একটি স্থানে। সুইডেনের শহর কিরুনায় দেখা গিয়েছে এমন দৃশ্য। 1912 সালে নির্মিত ঐতিহ্যবাহী লাল রঙের কাঠের চার্চটি 3 কিলোমিটার দূরে নতুন স্থানে সরিয়ে নেওয়া হয়। শহরটিতে রয়েছে বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ লৌহ আকরিক খনি। এই খনি সম্প্রসারণের কারণে শহরের ভূমি অস্থিতিশীল হয়ে পড়েছে। তাই শহরটির বিভিন্ন স্থাপনা অন্যত্র সরিয়ে নিতে 3 দশক ধরে পরিকল্পনা চলছে। এরই মধ্যে কিরুনার ফায়ার স্টেশন সহ বেশ কয়েকটি ভবন সরিয়ে নেওয়া হয়েছে। তবে চার্চ সরানোর এ প্রক্রিয়াকে অন্যতম বড় ধাপ হিসেবে দেখছেন শহরের বাসিন্দারা। শহরটি পরিবর্তনের একটি বড় প্রতীক এই চার্চ। যদিও শহরের স্থানান্তর প্রায় 10 বছর ধরে চলছিল, কিন্তু যখন আমরা চার্চটি সরাচ্ছি এটি এক ধরনের ঘোষণা বা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিছু স্থাপনা ধ্বংস করে নতুন নির্মাণ করা হলেও চার্চের মতো ঐতিহ্যবাহী স্থাপনাগুলো অক্ষত অবস্থায় সরানো হচ্ছে। এরই মধ্যে নতুন বাড়ি, দোকান ও সিটি হল তৈরি হয়েছে। 2035 সালের মধ্যে পুরো প্রকল্প শেষ করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন সম্প্রদায়ের শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী। এ উপলক্ষে লস অ্যাঞ্জেলেস হিন্দু মন্দির এবং কালচারাল সেন্টারে আয়োজন করা হয় পূজার্চনা ও মহানাম কীর্তন শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের নরম্যান্ডি সড়ক থেকে শুরু হয়ে বাডলং হয়ে মন্দিরে গিয়ে শেষ হয়। মহানাম সংকীর্তন শোভাযাত্রায় নারী, পুরুষ, শিশুসহ অসংখ্য ভক্তরা অংশ নেয়। শেষে বিশ্বের মানব জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে সিলেটে স্কিল ট্রেনিং শুরু করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 2 স্লটে মোট 6 ঘন্টার ম্যারাথন অনুশীলন চলে আউটার স্টেডিয়ামে। 21 ও 22 তারিখেও একই সূচিতে ঘাম ঝরাবে লিটন কুমার দাসরা। সিলেট থেকে নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। দলগত প্রার্থনা দিয়ে শুরু। সাম্প্রতিক সময়ে এই চিত্র পরিচিত জাতীয় দলের ক্যাম্পে। গুল হয়ে ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যরা প্রার্থনার মাধ্যমে শুরু করে অনুশীলন পর্ব। তবে টাইগারদের সিলেট ক্যাম্পের প্রথম দিন শুরু করাটা সহজ ছিল না। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, দুপুরে নাগাদ রূপ নেয় বৃষ্টিতে। তবে কৃতিত্ব দিতে হবে গ্রাউন্ডসম্যানদের। তাদের নৈপুণ্যে আউটার স্টেডিয়াম তৈরি করে ফেলা হয় দ্রুত। ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট অপেক্ষা শেষে মাঠে প্রবেশ করেন একে একে। বৃষ্টি ভাগড়ায় বেলা 2টার অনুশীলন পিছিয়ে যায় 30 মিনিট। গা গরম দিয়ে শুরু। নাথান কেলির অধীনে আধা ঘন্টার রানিং আর হালকা ফুটবল সেশন। এরপরেই জেমস প্যাটেন্টের অধীনে শুরু হয় ফিল্ডিং প্র্যাকটিস। লিটন, তাসকিন, নাসুমদের নিয়ে ঘাম ঝরানো কাজ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক কোচ। এরপরেই ব্যাটার বোলারদের ভাগ করে নিয়ে যান নির্ধারিত দায়িত্বে থাকা কোচরা। নেট সেশনে শুরু হয় কাজ। বেলা 5টা পর্যন্ত চলে এই অনুশীলন পর্ব। এরপর 1 ঘন্টার বিরতি। 21 ক্রিকেটারকে নিয়ে অনুশীলনের দ্বিতীয় পর্ব শুরু হয় ফ্লাড লাইটে সন্ধ্যে 6টায়। একইভাবে ঘাম ঝরানো ট্রেনিং সেশন চলে রাত 9টা পর্যন্ত।
সিমন্সের অধীনে এই কঠিন অনুশীলন একই সূচিতে চলবে আরও 2 দিন। এরপর 23 তারিখে বিশ্রাম। 24 ও 25 তারিখ নিজেদের মধ্যে ভাগ হয়ে হবে ম্যাচ সিনারিও প্র্যাকটিস। 26 তারিখে হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে থাকছে প্রস্তুতি ম্যাচ। সামনে এশিয়া কাপ, তার আগে নেদারল্যান্ড সিরিজ। এই 2 মিশনকে সামনে রেখেই সিলেটে ঘাম জড়িয়েছেন টাইগাররা। স্বপ্ন সিরিজ জেতার। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধা নিয়ে ক্ষোভ ছড়ল মুশফিকুর রহিমের কণ্ঠে। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের মতো ফ্যাসিলিটি জাতীয় দলের জন্য না থাকা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সিনিয়র ক্রিকেটার। বৈশ্বিক বিচারে বাংলাদেশের ক্রিকেট ফ্যাসিলিটি অনেক পিছিয়ে মন্তব্য করে মুশফিক বলেন, শুধু আলোচনা নয়, পরিকল্পনা বাস্তবায়ন হলেই কেবল সুফল পাবে দেশের ক্রিকেট। ক্রিকেটে নিবেদিত প্রাণ, কঠোর পরিশ্রমের কারণে সতীর্থ কিংবা তরুণদের কাছে আইডল মুশফিকুর রহিম। জাতীয় দলের জার্সিতে পার করেছেন 2 দশক, কিন্তু ক্যারিয়ারের সায়ান্নে এসে আক্ষেপ সাবেক অধিনায়কের কণ্ঠে। বিসিবির ক্রিকেট ফ্যাসিলিটি নিয়ে রাজ্যের অভিযোগ মুশির। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের বাছাই পর্বে এসে মুগ্ধতা ঝরল মুশির কণ্ঠে। জাতীয় দলের জন্য এমন সুযোগ সুবিধা না থাকাটা মুশফিকের কাছে লজ্জার বিষয়। এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত, কারণ এই রকম একটা গ্রুপ বাংলাদেশে, যেটা সানোয়ার ভাই জাভেদ ভাই বললো যে ন্যাশনাল টিম, তো ক্রিকেট তো দূরের কথা, মানে কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। কারণ আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর করতে পারবেন ততদিন আসলে প্লেয়ারদের বের করে আনা অনেক ডিফিকাল্ট হবে। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয়, তাহলে আসলে আমাদের আর মানে আফসোস ছাড়া আর কিছু বলার নেই। শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামের আওতায় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে লম্বা আলোচনা করেছে আমিনুল ইসলামের বোর্ড। শুনেছেন চাওয়া পাওয়া। মুশফিকের মতে শুধু আলোচনা নয়, পরিকল্পনার বাস্তবায়ন না হলে সুফল আসবে না দেশের ক্রিকেটে। আমি আশা করব যে যেগুলো কথা ভালো কথা হয়েছে এবং কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে, বা আমাদের প্লেয়ার দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছে তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে। আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা ধরেন মিটিং বলেন এগুলো আসলে ফ্রুটফুল হবে না। এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা যেন আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, যারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারে, ওরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটি যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। রঙিন পোশাকটা তুলে রেখেছেন মুশফিক। শুধুমাত্র সাদা পোশাকে এখনও জাতীয় দলে খেলছেন। জাতীয় দলের এখন ব্যস্ততা এশিয়া কাপ নিয়ে। অবসর সময়ে নিজের কাজ করে যাচ্ছেন, অপেক্ষায় আছেন জাতীয় লিগে খেলার। শুধু ন্যাশনাল লিগে সামনে আছে দেখে ন্যাশনাল লিগের ফ্যাসিলিটিস করলেই যে সব কিছু হয়ে যাবে এটা না, আমাদের অল ইন অল সব কিছুই করতে হবে। আর ন্যাশনাল লিগে ইনশাল্লাহ খেলার তো ইচ্ছা আছে, যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে। ফিজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চেষ্টা করছি, এখন দেখা যাক ব্যাপারটা। সবশেষ 2 মৌসুম আগে জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন মুশফিক। রাজশাহীর হয়ে 4 ইনিংসে 1 সেঞ্চুরিতে 70 গড়ে করেছিলেন 282 রান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এখনও বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ জয়ের মতো অবস্থায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ। ইনডোর ও মাঠসহ কোনো ফ্যাসিলিটি বিশ্বমানের নয়। এত বছরও সেন্টার অফ এক্সেলেন্স ও বায়োমেকানিক্সের মতো আধুনিক সুযোগ সুবিধা গড়ে তুলতে না পারাটা বড় ব্যর্থতা। দায় স্বীকার করে এমন মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে জাতীয় দলের চেয়েও বয়সভিত্তিক পর্যায়ে হাই প্রোফাইল কোচের প্রয়োজনীয়তা বেশি। বিপিএল এ ফিক্সিং এর গুঞ্জন, ক্রিকেটারের মারামারি, হুট করে অধিনায়ক পরিবর্তন, একাধিকবার বিসিবি সভাপতির চেয়ারে বদল, গেল 1 বছরেই কত কিছু ঘটে গেল। আগেও চলতো এসব। অনেকেই বলেন বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলা বেশি। চেয়ারটায় বসলে তো সবাই অন্যরকম হয়ে যায়। ফারুক ভাইকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন ছিল যে বাংলাদেশের ক্যাপ্টেন, উনি তো চেঞ্জ করে দিবেন বাংলাদেশের। সে ফারুক ভাই গেলেন, এখন বুলবুল আসলে, এখানে কাছে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। আপনি কিভাবে বুঝবেন যে আসলে কে হু ইজ দ্য রাইট পারসন? মাঠের বাইরের অস্থিরতার প্রভাব মাঠের পারফরম্যান্সে স্পষ্ট। আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়ার পর 2 যুগ পেরিয়ে গেলেও একরকম খালি পড়ে আছে বিসিবির ট্রফি ক্যাবিনেট। মূল ফোকাস যাদের উপর, সেই পুরুষ সিনিয়র টিমের অর্জনের খাতা শূন্য। এশিয়া কাপে 3 বার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে। আরেকটা এশিয়া কাপের আগেও বড় বড় কথা ক্রিকেটারদের মুখে।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। আদতে চ্যাম্পিয়ন হওয়ার মতো মানসিকতা স্কিল ক্রিকেটারদের আছে কিনা সে প্রশ্ন ওঠে প্রায়ই। বোর্ড কর্তারাও নানা রকম কথাবার্তা বলেন, দৌড়ঝাঁপ করেন, কিন্তু কাজের কাজ হয় না। এটা অনেক স্বপ্নবিলাসী কথা, সেটার জন্য যেরকম সিস্টেম দরকার ছিল সেটি আমাদের নাই। ইন্ডিয়ার মতো ফ্যাসিলিটিস নাই। আপনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে চান, আমরা মিরপুর নিয়ে অনেক বড়াই করি, আমাদের এইটা সেইটা, গুয়াহাটির কাছেও না, আমরা মানে একটা স্টেটের কাছে না। প্রতি বছর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড 100 কোটি রুপি দেয় প্রতিটা স্টেট টিমকে। ফিল সিমন্স কি হচ্ছে, তার একটা প্লেয়ারের সাথে ব্যাটিং নিয়ে কাজ করছে, ভিডিও হচ্ছে, কম্পিউটার অ্যানালিস্ট, হেড কোচ, ব্যাটিং কোচ বসে ব্যাটসম্যানের সাথে কথা বলছে, রাইট? আমি চাই এটা এইজ লেভেলে হোক। ভিত করার টাইম আন্ডার 17 থেকে শুরু করেন, আন্ডার 16 থেকে শুরু করেন। পাইপলাইনে কিন্তু প্রবলেম নাই, আসলে শ্যাওলা পড়ে যাচ্ছে। আসলে আপনার ভালো কিছু না থাকার কারণে ছেলেগুলো যখন উঠে আসছে তাদের এই টেকনিক্যালি ফল্টগুলো ধরা পড়ছে। নাজমুল হাসান পাপনের আমলে প্রায়ই শোনা যেত 900 কোটির বোর্ডের গল্প। ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী বোর্ড হলেও মাঠ, একাডেমি, ইনডোর, প্র্যাকটিস ফ্যাসিলিটিস একেবারে সাধারণ মানের। 3-4 মাস ধরে বৃষ্টি হয় বাংলাদেশে, ছেলেরা কোথায় ট্রেনিং করবে? আসলে আপনি ইনডোর আপনি হাতে গোনা দেখেন তো কয়টা আছে? ইটস এনাফ? সেখানে সবাই যাইতে পারে? এরকম একটা ইনডোর বানাতে হবে 20 লেনের, যেখানে দুনিয়ার বাচ্চারা একসাথে খেলতে পারবে। আপনি একটা সেন্টার অফ এক্সেলেন্স বানাতে পারেন না এখনো বাংলাদেশ ক্রিকেটে, ঠিক আছে? আপনার বায়োমেকানিক্সের কোনো কাজ হয় না বাংলাদেশ ক্রিকেটে, একটা টেস্ট প্লেয়িং নেশন। আমি ফান্ড খালি করে দিতাম, বাংলাদেশের এত ব্যাংকে টাকাই রাখতাম না আমি। খালেদ মাহমুদ সুজন যত কথাই বলুন, এর দায় এড়াতে পারেন না তিনিও, কারণ তিনিও যে ছিলেন বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের বাছাই পর্ব। প্রায় 200 ক্রিকেটারের মধ্য থেকে গঠন করা হবে জাতীয় দল, যারা অংশ নেবেন ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। সবার প্রত্যাশা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা, অনেকের চাওয়া এর মাধ্যমে আর্থিক সচ্ছল হওয়া। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের মাঝে মুশফিকুর রহিম। প্রিয় তারকার সান্নিধ্যে প্রাণবন্ত সময় কাটালেন বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটাররা। ফিজিক্যালি চ্যালেঞ্জ জাতীয় দল নির্বাচনের বাছাই পর্বের মধ্যমণি ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার অংশ নেন বাছাই পর্বে, যেখান থেকে নির্বাচন করা হবে জাতীয় দল। সবার প্রত্যাশা, সুযোগ পেলে উজ্জ্বল করতে চান দেশের নাম। চান্স পাইলে অবশ্যই সেটা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব সবাই। আর দয়া কিংবা কোনো নাই, যে কোনো ক্ষেত্রে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের সব জায়গায় নেব। কেউ কাউকে ছাড় দিতে রাজি না, আর সবারই ইচ্ছা এই ক্রিকেটটা খেললে অনেক ভালো কিছু করবে, এটা আমরা প্রত্যাশা করি। বিসিবি যে আমাদের যদি একটা হেল্প করতো তাহলে আমরা আর কি দেশের জন্য কিছু একটা করতে পারতাম। নিরপেক্ষ ক্রিকেটের বাছাইয়ের জন্য বিসিবির কোচদের সহযোগিতা নিয়েছেন বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটি। তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ন্ত্রক সংস্থার। বিসিবির পক্ষ থেকে সহযোগিতা পেয়ে খুশি আয়োজকরাও। সারা বাংলাদেশ থেকে বাছাই করে ন্যাশনাল পর্যায়ে আমরা এমন কিছু প্লেয়ার তৈরি করব যারা আন্তর্জাতিক অঙ্গনে এই খেলাটাকে আরও বেশি প্রসার ঘটাবে। তাদেরকে যদি আমরা একটু নার্সিং করি, তাদেরকে যে প্রপার প্ল্যাটফর্মটা দিতে পারি, আমাদের বাংলাদেশের ফলে তারা যে সম্মানটা নিয়ে আসতে পারবে, আমরা কিন্তু অনেক বড় সাফল্য পাওয়ার সুযোগ আছে। আমরা আশা করছি যে এর মাধ্যমে বিসিবি এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এটা জাতীয় দল গঠন করবে এবং প্রত্যেক দল থেকে এসে এখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটার আছে তারা অংশগ্রহণ করবে, একটা জাতীয় দল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং সুন্দর পারফরমেন্স করবে। বরাবরই ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটারদের সহযোগিতা করে আসছে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সামর্থ্যবানদের আহ্বান করলেন তাদের পাশে দাঁড়াতে। সমাজে অনেকে এরকম ব্যক্তিত্ব, অনেকে এরকম বড় বড় ইন্ডাস্ট্রিজ আছে তারা আসলে চেষ্টা করবে এবং তাদেরকে এই জায়গাটায় অনেক হেল্প করবে। এখান থেকে বাছাই করা ক্রিকেটাররা খেলবেন ভারতে হতে যাওয়া বিশ্বকাপে। তারা শারীরিকভাবে কিছুটা অক্ষম, তবে আছে অদম্য মনোবল। বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিম প্রস্তুত হচ্ছে আগামীর জন্য। তারা স্বপ্ন দেখেন একদিন সাকিব, তামিম কিংবা মুশফিকদের মতো বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকা উড়াবেন গর্বের সঙ্গে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দেশের নারী ক্রিকেটের খবর। বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। উইমেন্স চ্যালেঞ্জ কাপে অনূর্ধ্ব-15 ছেলে দলের বিপক্ষে 87 রানের বড় ব্যবধানে হেরেছে তার দল। বিকেএসপিতে 182 রানের টার্গেটে 94 রানে অল আউট হয় জ্যোতিরা। এছাড়া পেস ডিপার্টমেন্টেও ঘাটতি দেখছেন টাইগ্রেস অধিনায়ক। সাদা বলে ক্যারিয়ারের প্রথম ম্যাচ, তাও জাতীয় নারী দলের বিপক্ষে। এই অনূর্ধ্ব-15 দলটাই জ্যোতিদের মুখোমুখি করেছে কঠিন বাস্তবতার। বড় প্রশ্ন তৈরি হয়েছে নারী দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে।
মাত্র 2 সপ্তাহের সাদা বলের অনুশীলনে ছেলেরা মাঠে দেখিয়েছে দাপট। 182 রানের জবাবে নিগাররা গুটিয়ে যায় মাত্র 94 রানে। সঙ্গে স্পষ্ট হয়েছে ব্যাটিং ব্যর্থতার চিত্র। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তো অপেক্ষা করছে স্পোর্টিং উইকেট, যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দল প্রতিপক্ষ। তাহলে বাংলাদেশের ব্যাটিং বোলিং প্রস্তুতি কোথায় দাঁড়িয়ে? পেস আক্রমণও নেই সুখবর। ভরসা বলতে কেবল মারুফা আর তৃষ্ণা। আজকে ছেলেদের সাথে খেললাম, আমার কাছে মনে হয় টপ অর্ডার যদি একটা বেটার ব্যাটিং করতে পারে, আর ইনিংস বিল্ড আপের একটা যে জিনিসগুলো যেগুলো নিয়ে আসলে কাজ করা হয়, নেটগুলো তো আসলে ওইভাবে বোঝা যায় না। প্রথমত আইসিসি ইভেন্টে তো আপনি স্পোর্টিং উইকেটে পাবেন, একদম মারুফা তৃষ্ণার উপর নির্ভর, এবং আমরা ওইভাবে ওরকম বলবো কোয়ালিটি পেসার আমরা পাইনি সোফার। আমাদের কিন্তু মিডিয়াম পেসার আছে, ঋতু আপু আছে, যে বলবো যে সে মিডল অর্ডারে কিন্তু মোটামুটি একটা ভালো কাভার আপ করতে পারে। স্টিল একটু তো থাকে, কমতি তো থাকবে। বোর্ড কর্তাদের দাবি, চাইলেও পাওয়া যায়নি সমমানের প্রতিপক্ষ। তাই বিশ্বকাপের আগে প্রস্তুতির একমাত্র ভরসা এই ছেলেদের সঙ্গে ম্যাচ। কিন্তু তাতে কি সন্তুষ্ট হতে পারছেন অধিনায়ক? একটা ইন্টারন্যাশনাল ম্যাচ যেটা আপনারা বলতেছেন বারবার, খেললে ভালো হইতো, বাট চেষ্টা তো অনেক করা হয়েছে। ওইভাবে কোনো ম্যাচেস যেহেতু পাচ্ছি না, নিজেদের ভিতরে খেলার থেকে ডিফারেন্ট একটা অপোনেন্টের সাথে খেলাটা আমার কাছে মনে হয় বেটার। কারণ আমি জানি নাহিদা কি বোলিং করে, আমার বলারদের বল আমি অলমোস্ট মুখস্থ, কে তাদের উইকনেস কি বা তারা কি ভেরিয়েশন ট্রাই করে। আমি কিন্তু নতুন বলার এগেনস্টে যখন খেলবো আমার কাছে একটু হলেও চ্যালেঞ্জ লাগবে। নারী বিশ্বকাপের বাকি এখনো 1 মাস। প্রথমেই দল দিয়েছে ভারত, কিন্তু টাইগ্রেস স্কোয়াড সাজাতে হিমশিম খাচ্ছেন নির্বাচকরা। উইমেন্স চ্যালেঞ্জ কাপ শেষেও নারীদের নিয়ে কি পরিকল্পনা বোর্ডের? এই সিরিজটার পরে আমাদের গ্যাপে প্ল্যান আছে 6 দিন অ্যাক্টিভ রেস্ট আছে, তারপরে আমরা আবার চলে যাব সিলেটে আমরা 9 দিন প্র্যাকটিস করব, ম্যাচ খেলবো 3টে ম্যাচ। ম্যাক্সিমাম আন্ডার লাইটসে ম্যাচ হবে, 3 দিন ঢাকায় করব প্র্যাকটিস। টিম যাবে আপনার 23 তারিখে কলম্বো। 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। এই দীর্ঘ সফরে দুবার করে ভারত আর শ্রীলঙ্কা সফর করবে টাইগ্রেস। ফিটনেস তাই বড় ইস্যু, কিন্তু গেল বছর বিদেশি ট্রেনার লান ডুরান্ট হুট করে চাকরি ছাড়ার পর অস্থায়ী দেশি ট্রেনার জুয়ের অধীনে নিজেদের ফিট রাখছেন নারীরা। তামিম হোসেন, সময় সংবাদ, সাভার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলোর সংশয়, পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও। বিএনপির সঙ্গে জোট করলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি, শেষ দিনে প্যানেল ঘোষণা ছাত্র দলের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের। দেশের 98% শিশুর রক্তে মাত্রাতিরিক্ত সীসা, বেশিরভাগই ঢাকার, তথ্য আইসিডি ডিআরবির। বিপর্যয় ঠেকাতে সীসা নির্ভর শিল্প কারখানা জনবহুল এলাকায় না রাখার পরামর্শ। সিলেটে পাথর লুটে 137 জনকে অভিযুক্ত করে তদন্ত কমিটির প্রতিবেদন। চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত শাহ আরেফিন টিলাও, প্রশাসনকে ম্যানেজ করে কোটিপতি অনেকে। এবং গ্রামের পর গ্রাম তলিয়ে পানিতে, জলাবদ্ধতার কবলে ভবদহ অঞ্চলের 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত পাঠদান, খুলনায় প্রাথমিক স্কুলে তীব্র শিক্ষক সংকট। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।